ইউনূসের সমর্থনে হিলারির বার্তা নিয়ে প্রশ্ন, প্রচলিত আইনি বিচার রাজনৈতিক প্রভাব নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিচার বিভাগ আস্থা হারালে দেশ ক্ষতিগ্রস্ত হয়, আইনজীবীদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান প্রধান বিচারপতি। অর্থনীতি যে কোনো সময়ের চেয়ে ভালো, বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, জানালেন অর্থমন্ত্রী। দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় ঘটছে সাইবার হামলা, প্রযুক্তিগত সক্ষমতার সাথে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং এশিয়া কাপের শুরুতে হোঁচট, শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটে হারল বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। ডক্টর ইউনূসের সমর্থনে সবাইকে পাশে থাকতে হিলারি ক্লিন্টনের বার্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেই সাথে মামলা স্থগিতে 160 বিশ্ব নেতার খোলা চিঠি নিয়েও চলছে সমালোচনা। যারা আইনের শাসন নিয়ে এত কথা বলেন তাদের মুখে এমন আবদার মানায় না, এগুলো স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আবারও আলোচনায় ডক্টর ইউনূস। মামলা স্থগিতে 160 নোবেলজয়ী ও বিশ্ব নেতা খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী বরাবর। এবার টুইটার এক্স হ্যান্ডেলে ইউনূসের সমর্থনে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বার্তা। সেখানে হিলারি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে তার ও 160 বিশ্ব নেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। হিলারি এই টুইটের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেও মন্তব্যগুলো অবশ্য তার পক্ষে নেই। বেশিরভাগ মন্তব্যে সবাই হিলারিকেই প্রশ্নবাণে বিদ্ধ করেছেন। প্রশ্ন উঠেছে, যারা আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায় তারা কি এ ধরনের আবদার করতে পারে? মামলাটা এখন লেবার কোর্টে চলবে, এটা এখন পেন্ডিং আছে। পেন্ডিং থাকা অবস্থায় হিলারি ক্লিন্টন বিভিন্ন জনকে অর্গানাইজ করে চিঠি লিখে বলছে এটা সাসপেন্ড করতে, রিকোয়েস্ট করছে আমাদের প্রাইম মিনিস্টারকে। সো তো আইনের শাসন বলতে কি বোঝায় তাহলে? কোথায় ওনারা দেখাতে পেরেছেন একটা জায়গায় যে আইনের ব্যত্যয় কোথায় ঘটেছে বা হয়রানি হচ্ছে? এইসব মামলাগুলো নিয়ে হয়রানির সুযোগ নাই। এই মামলাগুলো হয় ঠিক নয় ভুল। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, তাই এখানে সরকারেরও কিছু করার নেই। আইন তার নিজস্ব গতিতেই চলবে। গভর্নমেন্টের তো এখানে কিছু করার নাই আসলে। জুডিশিয়ারি এবং এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট বডি ফ্রম দ্য এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের জায়গা থেকে, প্রাইম মিনিস্টার বা সরকারের জায়গা থেকে তো এখানে কোনো ইন্টারভেনশন নাই। এরা তো আইনের শাসন আর গুড গভর্নেন্সের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। আর এটা তাদের নিজেদের পরিচিত লোক, কাছের লোক, বন্ধু হলে তখন আর কোনো আইনের শাসনের দরকার নেই। ব্যাপারটি কিরকম? শুধু এক্স হ্যান্ডেলেই সমালোচনা চলছে তাই নয়, হিলারির বক্তব্য ও 160 জনের বিবৃতির কড়া সমালোচনা হচ্ছে দেশের ভেতরেও। বিবৃতি দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলেছে, বিশ্ব নেতাদের খোলা চিঠি অনভিপ্রেত এবং বিচার ব্যবস্থা ও আদালত অবমাননাকর। পেশাজীবী সমন্বয় পরিষদ বলেছে, এসব কিছু বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের অপরাধের ব্যাপকতা না জেনেই অস্পষ্ট অবস্থানে থেকে বক্তব্য বিবৃতি দিচ্ছেন হিলারি ক্লিন্টন সহ বিশিষ্ট জনেরা। চাইলে প্রকৃত তথ্যপাত্র দিয়ে সহযোগিতাও করতে চায় সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাফ জানালেন, দেশের প্রচলিত আইনেই ডক্টর ইউনূসের বিচার কাজ চলছে, কোনো রাজনৈতিক প্রভাব নেই। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোম্পানির লভ্যাংশের শতকরা 5 ভাগ শ্রমিকদের দেবার বিধান দেশের আইনে। এমনকি মুনাফার টাকাও ট্যাক্স দিতে হয়, যার কোনোটাই দেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব অভিযোগে শ্রমিক ও সংশ্লিষ্ট দফতর মামলা করেছে, যার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আর এসব তথ্য ঠিকঠাক না জেনেই অস্পষ্ট অবস্থানে থেকে স্বাধীন বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে বিবৃতি দিচ্ছে বিশ্বের বিশিষ্টজনরা। এটা দুটো টেকনিক্যাল ইস্যু, একটা হচ্ছে ট্যাক্স ফাঁকি, আর একটা হচ্ছে যে দরিদ্র লেবারদের পয়সা না দেওয়া, চিটিং করা, এই জন্যে কেস হয়েছে। তো এইগুলো আই ডোন্ট নো
হোয়াট, আর এইসব ব্যাপারে বোধহয় যারা চিঠিপত্র লিখেছেন তারা হয়তো এটা জানেনই না। তারা ভাবছেন বোধহয় কোনো রাজনৈতিক কারণে ওনাকে হয়রানি করা হচ্ছে। তা আমি আশা করব যে যারা চিঠি লিখেছেন জিনিসটা তারা আরও জানবেন, এবং তারা যদি জানতে চান আমরা অবশ্যই তাদের এই তথ্যগুলো পৌঁছে দেব। ভারতের G20 সামিটে টেকসই উন্নয়নের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে চলার রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই সম্মেলনে যোগদান শেষে 11 সেপ্টেম্বর ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমরা আরও 2টো স্যাটেলাইট করতে চাই। তারা ফ্রান্সরা প্রস্তাব দিয়েছে, তারা দে উড লাইক টু ডু ইট। আমরা ওয়ার চাইব না, আমরা চাইব এন্ড অফ ওয়ার থ্রু নেগোশিয়েটেড সেটেলমেন্ট। আর G20 সম্মেলনের আগে রাশিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 7 সেপ্টেম্বর ঢাকা সফরে আসছেন সের্গেই ল্যাভরভ। সমসাময়িক ঘটনার সফরকে গুরুত্বপূর্ণ বললেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীতে যে আমাদের ভয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে আপনার ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি যেভাবে মাথাছাড়া দিয়েছে, এই জন্য কারেক্টিভ অ্যাকশনস নেওয়ার জন্য। এদিকে 43তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইন্দোনেশিয়া যাচ্ছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আসিয়ান সচিবালয়, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং স্পেসিফিক আইল্যান্ডস ফোরামের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ করেনি, আইন অনুসারে বঞ্চিত শ্রমিকরাই করেছেন বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশী স্থল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিক নির্দেশনা দেবেন। ডক্টর ইউনূসের মামলা প্রসঙ্গে তিনি বলেন, কেউ ট্যাক্স ফাঁকি দিলে, শ্রমিকের অর্থ আত্মসাৎ করলে প্রচলিত আইনে বিচার হবে, এখানে হস্তক্ষেপের কিছু নেই। আওয়ামী লীগ মামলা করেনি, মামলা করেছে বঞ্চিত শ্রমিকরা, যাদের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এখন কি আমাদের দেশে কোনো আইন নেই? আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, যে কেউ ট্যাক্স ফাঁকি দিলে, শ্রমিকের অর্থ, গরিবের অর্থ আত্মসাৎ করলে এ নিয়ে মামলা হবে না? বিচার বিভাগ আস্থা হারালে রাষ্ট্র ও জনগণ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনায় তিনি বলেন, প্রতিটি আইনে মানবিকতার স্পর্শ থাকতে হবে। আইন যদি দরিদ্রকে পিষে দেয় আর ধনী যদি আইনকে পিষে দেয়, তাহলে বুঝতে হবে রাষ্ট্র এবং বিচার বিভাগ সঠিকভাবে চলছে না। আইনজীবীদের বিভক্তি বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি। শকের আরজুর রিপোর্ট। প্রিয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দীর্ঘ কর্মজীবনের শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের 1 নম্বর বিচার কক্ষে বিদায়ী সংবর্ধনায় যোগ দেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজউদ্দিন ফকির বিদায়ী প্রধান বিচারপতির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। আইনে সবসময় হয় কি মূল বিষয়টা থাকে, কিন্তু আরও স্পষ্টীকরণ বা এটা কতগুলো জায়গা থাকে যেখানে বিতর্কের জায়গা থাকে, সেইগুলো উনি কিন্তু শেষ বিতর্কটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করার চেষ্টা করেছেন ওনার প্রতিটি রায়ে। বক্তৃতায় উঠে আসে ব্যক্তিজীবন, পরিবার, রাষ্ট্র ও বিচারালয়ের নানা দিক। বক্তৃতার এক পর্যায়ে মা বাবার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের বিভক্তি, মতভেদ ও এর প্রতিক্রিয়া বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে। যদি সুপ্রিম কোর্টের প্রতি আস্থা হারায়, সেই ক্ষেত্রে কিন্তু আর মানুষের দাঁড়ানোর জায়গা থাকবে না, সেই কথা উনি দৃঢ়ভাবে বলছেন। বিচার বিভাগকে প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড বলে মন্তব্য করেন তিনি। বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শক্তিশালী বিচার বিভাগ অপরিহার্য। বলছেন যে রাজনীতি যারা করেন তারা চিন্তা করেন যে কালকে কি হবে, পরের নির্বাচনে কি হবে, কিন্তু বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখা। তারা কালকে বা পরশুদিন না, তারা বিচারটা করতে হবে, এই বিচারটা যেন সকল সময়ের জন্য থাকে। 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন 25 সেপ্টেম্বর, কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকবে বলেই বৃহস্পতিবারই ছিল তার শেষ কর্মদিবস।
হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম 1956 সালের 26 সেপ্টেম্বর কুষ্টিয়ায়। 2021 সালের 31 ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময়ের চেয়ে ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, যারা বলেন দেশের অর্থনীতি ভালো নেই তারা অর্থনীতি পড়েননি। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কৃষি, গাড়ি ও গ্যাস খাতে বিনিয়োগে আগ্রহী বলেও জানান মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ে অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। লস করার কোনো স্কোপ নাই, ইনভেস্ট করেন। মন্ত্রী জানান, ব্যবসায়ীরা বাংলাদেশে কৃষি, গ্যাস সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। না, তার সব ক্ষেত্রে আগ্রহী, এগ্রিকালচারে আগ্রহী, অটোমোটিভে আগ্রহী। আমাদেরকে সুযোগ করে দেবেন, আমরা বিনিয়োগ করব, আমরা এই দেশকে আরও উন্নত শিখরে দেখতে চাই। মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় মূল্যস্ফীতি ছিল 12.3। বর্তমানে বিশ্ব দুরবস্থার মধ্যেও মূল্যস্ফীতি 7.5% আছে বলেও জানান তিনি। যিনি বলছেন যে আমাদের অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি করেন না। এটা একথায় এখন সারা পৃথিবী স্বীকার করে বাংলাদেশ ইজ এ রোল মডেল। 12.3%। সেখান থেকে এখন মূল্যস্ফীতি আমাদের হইল এখন ম্যাক্সিমাম হলে যদি 1 মাস ধরেন তাহলে 9 মাস, আদারওয়াইজ ইট ইজ 7.5%। নিত্যপণ্যের দাম শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী ওঠানামার মধ্যেই আছে। সে তুলনায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে বলেও দাবি অর্থমন্ত্রীর। সবাই বলে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ অর্থনীতি ভালো চলছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। তথ্য প্রযুক্তির ব্যাপক ভিত্তিক ব্যবহার এখন সর্বত্র। বিশ্বজুড়ে আর্থিক ও সেবা খাতের প্রায় সব প্রতিষ্ঠান চলছে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায়। এতে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড সহজ হয়েছে, হাতের মুঠোয় চলে এসেছে বহু সেবা। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে কিছু ক্ষেত্রে ঘটছে সাইবার হামলা। ডার্ক ওয়েভের হোতাদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠান এবং ব্যক্তি। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। 2012 থেকে 2023 সাল, মাত্র এক দশকেই বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার উন্নতি বিস্ময়কর। প্রযুক্তি বিশ্বের নেতৃত্ব দেওয়া দেশগুলোর সাথে তাল মিলিয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মকাণ্ড এখন অনেকটাই ডিজিটাল। বিশেষ করে আর্থিক খাতে প্রযুক্তিগত বিকাশ চমকে দেওয়ার মতোই। কিন্তু এসবের ঝুঁকিও পোহাতে হচ্ছে উদ্যোক্তা থেকে শুরু করে আইটি প্রফেশনালস, আর্থিক খাত এবং ক্ষেত্র বিশেষে সরকারি প্রতিষ্ঠানকেও। কেননা উদ্ভাবকদের মস্তিষ্ক স্ক্যান করার ক্ষমতা রাখে ডার্ক ওয়েভে ঘাপটি মেরে থাকা হ্যাকার বা অপরাধ চক্র। আর তাই সাইবার হামলা ঠেকাতে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনায় দরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির সক্ষমতা। আমার গুরুত্ব অনুযায়ী আমাকে নিরাপদ করতে হবে, এবং এরপর যদি আমার হয়ও সেই প্রস্তুতি আমাকে থাকতে হবে, সেই পরিমাণ স্কেলেবিলিটি, সেই পরিমাণ রিসোর্স আমাকে দিতে হবে, যাতে যত বড় সামনে আসুক না কেন আমি সেটা মোকাবেলা করতে পারি। সম্প্রতি একরকম ঘোষণা দিয়েই দেশের জনগুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে তথ্য চুরি করে হ্যাকার চক্র। হামলা হয় ওয়েবসাইটেও। সংশ্লিষ্টরা বলছেন, সাইবার হামলা ঠেকানোর মতো নিরাপত্তা বলয় না থাকার সুযোগ নিয়েছে সাইবার অপরাধীরা। তথ্য ভাণ্ডারের সুরক্ষায় প্রয়োজন দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা। ভবিষ্যতে আমাদের এই চিন্তাটা করতে হবে যে আসলে আমরা বাইরের আক্রমণ মোকাবেলা কীভাবে করবো, আমার ঘরের ভিতরের আক্রমণ কীভাবে মোকাবেলা, এই প্রত্যেকটা ব্যাপার সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যে ব্যবস্থা নেওয়া যায়, হয়তো শতভাগ নিশ্চিত করবে না, কিন্তু আমি বলতে পারি 99% নিশ্চিত করতে পারবো। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির উপর ভর করে চতুর্থ শিল্প বিপ্লবেও এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। এই যখন লক্ষ্য, তখন প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে সাইবার হুমকি মোকাবেলাতেও আটঘাট বেঁধেই নামতে হবে যুদ্ধে। এই যে ডেটাগুলো সেগুলো আমাদের হ্যাকারদের কাছে চলে যাচ্ছে, সো এটার একটা বড় অঙ্কের একটা ক্ষতি আছে। সেকেন্ড যেটা হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি যেটা, আমি ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে পারছি না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সেবা সংস্থা, ব্যক্তি ও রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য নিরাপদ রাখতে সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলছেন প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। অনেক গভর্নমেন্টের সফটওয়্যার বা ওয়েবসাইট দেখেছি, সেগুলোর জন্য বাজেট 30 লাখ 35 লাখ টাকা,
আর সেই সফটওয়্যারকে উদ্বোধন করেছে 3-4 জন মন্ত্রী কিনে, সচিব কিনে 40 লাখ টাকা দিয়ে। ইটস এ পিওর ওয়েস্টেজ অফ মানি। আমাদের আসলে শো অফ করার টেন্ডেন্সি বেশি রাদার দ্যান অ্যাকচুয়াল ওয়ার্ক। সো এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তি খাতের বিকাশ, কর্মসংস্থানের নিরাপদ সুযোগ সৃষ্টি এবং 2025 সালের মধ্যে এ খাত থেকে $5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সাইবার সিকিউরিটিতে পর্যাপ্ত বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুর রেল স্টেশন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, 2 বার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা হিলারি ক্লিন্টন এখন ডক্টর ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। কেউ অপরাধ করলে তার বিচার হবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এই ব্যক্তির নির্বাচনের সময় এই ইউনূস সাহেব টাকা দিয়েছিলেন, তিনি এখন বলেন যে ইউনূসকে বাঁচানোর সংগ্রামে আসেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। কিসের সংগ্রাম? বাংলাদেশের মানুষের সাথে সংগ্রাম। বিচার বিভাগ স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সরকার অনির্বাচিত দুর্নীতিবাজ, তাই ব্রিক্সের সদস্য হতে পারেনি বলে মন্তব্য করেন তারা। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বিএনপি নেতারা আরও বলেন, সরকার বলে সংবিধান মেনে নির্বাচন হবে, সংবিধান অনুসারে নির্বাচন বিএনপিও চায়, তবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। ক্ষমতায় গিয়ে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। গণতন্ত্রহীন দেশ, গুম খুন হত্যা, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়ার যেই বাংলাদেশ স্বাধীনতার পর হয়েছিল, আজকে কিন্তু আবার সেই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধু আপসহীন ছিলেন, ব্যক্তিগত কোনো লোভ লালসা কখনো ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু তার সমস্ত জীবন গড়ে গেছেন শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ লালনের আহ্বান জানান তিনি। পরে বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। গ্লোবালাইজেশনের সাথে সেই পেস রেখে যাতে আমাদের ছেলেমেয়েরাও সমানভাবে নিজেদের গড়ে তুলতে পারে, সেই সুযোগ এবং সক্ষমতাগুলো আজকে তৈরি করা হচ্ছে। কাজে তোমরা সেগুলো গ্রহণ করবে এবং জাতির পিতার আদর্শকে ধারণ করে, অনুধাবন করে, বিশ্লেষণ করে নিজেরা সেটাকে আত্মস্থ করবে। বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য শেখ হাসিনা অপরিহার্য। অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাসেল খানের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রের কুশীলব ও উপকারভোগীদের চিহ্নিত করতে হবে। পলাতক খুনিদের দেশে এনে বিচার কার্যকর করার চেষ্টা রয়েছে বলে জানান মন্ত্রী। বিচার হয়েছে, আমরা কাউকে এখনো আনার বাকি আছে, তাদেরকে আইডেন্টিফাই করেছি কে কোথায় আছে। আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো, তাদেরকে আনবো, অবশ্যই আনবো। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের একটাই প্রতিজ্ঞা, বঙ্গবন্ধুর খুনিদের আমরা এনে তাদের বিচারের রায় আমরা প্রতিষ্ঠিত করব। এদিকে একটি গোষ্ঠী দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক। বলেন, যে কোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এই দেশের চাকা পিছনের দিকে ঘোরানোর যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য
রুখে দিতে প্রস্তুত রয়েছে। এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে আবার স্বাধীনতার চেতনা থেকে দেশকে পিছনের দিকে নেওয়ার যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশ রুখে দিতে প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের মরণোত্তর বিচার করার দাবিও ওঠে আলোচনা সভা থেকে। নতুন প্রজন্ম আর কোনোদিন পথ হারাবেন না। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিজিবি পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। সকালে কুমিল্লার বিবির বাজার বিওপি এবং বিবির বাজার সমন্বিত চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের আরও বলেন, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীরা আসার চেষ্টা করে। সারা দেশে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলা বারুদ যাতে আসতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করার পরেও কিন্তু আমরা আমাদের বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা সবসময় কাজ করে থাকি এবং জাতীয় নির্বাচন হলে সেখানেও আমাদের বিশাল একটা ভূমিকা থাকে। টেলিভিশন চ্যানেলে বার্তা প্রধান সেজে নিয়োগ বাণিজ্য, আবার কখনো বিজিবি পুলিশের শীর্ষ কর্তাদের সইজাল করে প্রতারণা। নিজেকে পরিচয় দেন আনসার কর্মকর্তা হিসেবেও। এই ঘটনায় গ্রেপ্তার শরীফ হোসেন ও ভুয়া ম্যাজিস্ট্রেটকে রিমান্ডে নেওয়া হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। শরীফ হোসেন সহযোগী সহ গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত মানুষের বিশ্বস্ততা অর্জনে বানিয়েছিলেন বিজিবির পোশাক আর আইডি কার্ড। এর মধ্য দিয়ে বিজিবি ও পুলিশের রেশনের ভুয়া সাইটেশন ও কোটেশন বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়েছেন। তার প্রতারণার দক্ষতা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। পুলিশ সদর দপ্তরের নামে ট্রেড লাইসেন্স ইস্যু বা আনসার সহ বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নামেও অর্থ আত্মসাতে জড়ি নেই তার। সে একসময় আনসার এমব্রয়ডারি চাকরি করত। সে চাকরি করাকালীন সে আনসারের বিষয়গুলি জানে, কিভাবে আনসারে মানে সাইটেশন হয়, কিভাবে রেশন কেনা বেচা হয়, সেইগুলি জানে। সেইভাবে সে নিজেই ডিজির সাইন নকল করে সে সাইটেশন তৈরি করে। এছাড়া আমাদের ডিএমপির কমিশনার স্যার যার যখন ছিলেন পুলিশ স্টাফ কলেজে, সেখানেও দেখা যাচ্ছে স্যারের সাইন নকল করে সে সেখানে রেশন দিবে বলে অনেক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে। ডিবি প্রধান জানান, হেড অব নিউজ সেজে অনেককে দিয়েছেন টিভির ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড। শরীফ হোসেন যে মূল যে অপরাধী, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী, আর তার সহযোগী হচ্ছে সোহেল রানা, সে একটু লেখাপড়া জানে। এই তারা দুইজনে মিলেই বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় তারা নিয়োগের কথা বলে, মাছরাঙ্গা টেলিভিশনে নিয়োগ দিবে এই কথা বলে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে। এদিকে আফরিন সুলতানা কেয়া নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবির তেজগাঁও বিভাগ। এরকম ভুয়া সাংবাদিক পুলিশ সহ প্রতারকদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিবির প্রধান। সে যদি মানুষের কাছে চাঁদা নেন, তাদেরকে বিপদে ফেলে তাদের নামে মিথ্যা করে, তো সেক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ করলে, কমপ্লেন করলে আমরা অবশ্যই তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। একবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর আবারও আক্রান্ত হলে জটিলতা বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর নতুন করে অনেকেরই ডেঙ্গু হওয়ার সামনের বছরগুলো আরও চ্যালেঞ্জিং হবে। এদিকে আগস্টের শেষে রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে ডেঙ্গু রোগীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। অতীতের সব রেকর্ড ভেঙে চলতি বছর শুধু রাজধানী কিংবা শহর কেন্দ্রিক নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়ে সারা দেশে। গত 5 বছরের পরিসংখ্যান বলছে, এর আগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিল 2019 সালে। সে বছর আক্রান্ত হয় 1 লাখেরও বেশি মানুষ। আর সর্বোচ্চ মৃত্যু 2022 সালে 281 জন। এবছর আগস্টেই মৃত্যু ছাড়িয়েছে 300-রও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর ধরনে এসেছে পরিবর্তন। একজন মানুষ জীবনকালে 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। প্রথমবারের তুলনায় পরবর্তীতে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ডেঙ্গু তার অনেক দিন ধরে প্রভাবটা বিস্তার করার ফলে তার মিউটেশন হয়। যেমন আমরা কোভিডের সময় আমরা কিন্তু দেখেছি। তো সেইভাবে কিন্তু এই বছরটা সব কিছুতে ধরনটা চেঞ্জ হতে অনেকে কিন্তু জ্বর হচ্ছে না, অনেকে বুঝতেও পারছে না তার যে ডেঙ্গু পজিটিভ, তার হয়তো বা হালকা মাথা ব্যথা অথবা
কাশি হচ্ছে অথবা হালকা জ্বর, সে অথবা এটা টেরই পাচ্ছে না, অথবা পেটে ব্যথা করছে, সে টেস্ট করতে আসছে না, পরবর্তীতে জটিল আকার ধারণ করার পরে তখন দেখা যাচ্ছে সে ডেঙ্গু ছিল। এই পেশেন্টগুলো কিন্তু মারাত্মক, এরাই কিন্তু ঝুঁকিটা অনেকটা বেশি, মৃত্যু ঝুঁকি। এদিকে আগস্টের শেষে এসে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কমেছে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। সম্মিলিত প্রচেষ্টা আর সচেতনতা না থাকলে আগামী দিনে ডেঙ্গু আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের শহর এলাকায় ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সহ নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণের অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন শীর্ষ প্রকল্পের আওতায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গু সহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থায় পুনরায় ব্যয় করা হবে ওই অর্থ। ঢাকা নারিতা ফ্লাইট চালু হচ্ছে শুক্রবার। সপ্তাহে 3 দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাত্র 6 ঘন্টায় পৌঁছানো যাবে জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী বিমানবন্দর নারিতায়। সম্ভাবনাময় রুটে বিমান চলাচলে শুধু ব্যবসা বাণিজ্যই নয়, দুই দেশের মানুষের সম্পর্ককেও নিবিড় করবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। লাল সবুজ পতাকাবাহী বিমান চলাচল করবে লাল সাদা পতাকার দেশে। 52 বছরের পথ চলা সূর্যোদয়ের দেশ জাপানের সাথে পরীক্ষিত বন্ধু, এক সময়ের উন্নয়ন সহযোগী, এখন কৌশলগত অংশীদার। যতটা সম্ভব যোগাযোগ সহজ করতে চায় দুই দেশ। বাংলাদেশে কাজ করছে 350 জাপানি কোম্পানি। জাপানের অর্থনৈতিক অঞ্চল বলে পরিচিত নারায়ণগঞ্জের 2500-এ অনেক প্রতিষ্ঠানে বিনিয়োগ আসবে। আবার জাপানে পড়াশোনা করছে বাংলাদেশ, নেপাল, ভুটানের হাজার হাজার শিক্ষার্থী। তাই এমন উদ্যোগ আরও সম্ভাবনাময় হয়ে উঠছে বলে মনে করে বিমান। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ঢাকা নারিতা ফ্লাইট শুরু হবে। সুতরাং এটি শুধুমাত্র একটি বিমানের যোগাযোগের সম্পর্ক নয়, এটি অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক, বিনিয়োগের ক্ষেত্রে, এটি টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে, এটি জ্ঞান বিজ্ঞান, পড়ালেখা, সংস্কৃতি, এই সব কিছুর বিনিময়। মাত্র 6 ঘন্টা 15 মিনিটে আমাদের ঢাকা থেকে নারিতা পৌঁছে দিবে। এবং যে বিমানটি ব্যবহার করা হবে এটি হলো সর্বাধুনিক বোয়িং 787, 8 এবং 9। এই বিমান সেবা চালুর খবরে উচ্ছ্বসিত জাপানিরাও। মাত্র 6 ঘন্টায় যাতায়াতের এই সুযোগ দুই দেশের সব ধরনের লেনদেন আরও সহজ করবে বলে মনে করে তারা। আগে 2008 সালে এটা আসলে একবার বন্ধ হয়েছে, কিন্তু ওই সময় আসলে এটা সরাসরি ফ্লাইট ছিল না, আসলে ব্যাংকক হয়ে আমরা আসতে হয়েছে। কিন্তু এবার আসলে সরাসরি ফ্লাইট নারিতা আমাদের জন্য মানে মেজর রুট এবং মেজর মানে বিমানবন্দর মানে হিসেবে বলতে পারি, কারণ নারিতা তো টোকিওর পাশে আছে। বিশেষ করে মানে জাপানি মানে ফ্ল্যাগশিপ যেমন আনা, জাল, ওরা অবশ্যই মানে বিমান বাংলাদেশকে অনেক ওয়াচ করছে, মানে ফ্লাইট কীভাবে হবে। কার্গো সুবিধায় ব্যবসা বাণিজ্যের সুযোগ নিতে পারবে আমদানি ও রফতানিকারকরা। এছাড়া নিজ নিজ দেশের নিজস্ব সংস্কৃতির খাবার ও পানীয় গ্রহণের নিশ্চয়তা থাকবে এই বিমান সেবায়। বুধবার, সোমবার এবং শুক্রবার ঢাকা থেকে নারিতা ছেড়ে যাবে এবং নারিতা থেকে ঢাকায় আসবে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে। ঢাকা নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া 70,828 টাকা এবং ফিরতি টিকিট মূল্য জনপ্রতি 1,11,556 টাকা। তবে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্যহ্রাস সুবিধা ভোগ করবেন এই রুটের যাত্রীরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম অ্যাসেট বিষয়ে আঞ্চলিক সভা করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সভায় প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ কামাল হোসেন বলেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। অ্যাসেট প্রকল্পে দেশ ও আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুবশক্তি, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিতের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক মহসিন। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। প্রদত্ত বিনিয়োগ সঠিক সময়ে পরিশোধে সচেতনতা তৈরিতে 2 মাসের বিশেষ ক্যাম্পেইন চালাবে সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রধান কার্যালয়ে অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন 2023-এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুল কবির এবং বিভিন্ন বিভাগের প্রধান সহ কর্মকর্তারা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকরা। সেপ্টেম্বর-অক্টোবর মাস জুড়ে চলবে ক্যাম্পেইনটি। $700 ওয়াট সুপারবুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে অপো। মাত্র 27,990 টাকাতেই ক্রেতারা পাবেন অপো A78 নামের মনোমুগ্ধকর ডিজাইনের ফোনটি। এতে থাকছে 8GB প্লাস 8GB এক্সপ্যান্ডেবল র্যাম এবং 256GB রম। রয়েছে FHD যোগ অ্যামোলেড ডিসপ্লে স্ক্রিনও। মাত্র 45 মিনিটে 37 সেকেন্ড শতভাগ চার্জ করা যাবে। বিশ্বকাপ বাছাই 5-এ এশিয়া হকিতে জাপানকে 10-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে 3 ম্যাচে পুরুষ দল হারলেও চতুর্থ ম্যাচে সে জয়ের দেখা পেয়েছে। শুরুতে পিছিয়ে গিয়েও দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই গোল হজম করেও বিরতির আগে 4-1 গোলে এগিয়ে থাকে লাল সবুজের জার্সিধারীরা। বিরতির পর আরও 6 গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ 5-এ হকি দল। বাংলাদেশের পক্ষে সাইফুল ও দিন 3টি করে এবং আবেদ ও সারোয়ার 2টি করে গোল করেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউনূসের সমর্থনে হিলারি বার্তা নিয়ে প্রশ্ন, প্রচলিত আইনে বিচার রাজনৈতিক প্রভাব নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিচার বিভাগ আস্থা হারালে দেশ ক্ষতিগ্রস্ত হয়, আইনজীবীদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান প্রধান বিচারপতি। অর্থনীতি যে কোনো সময়ের চেয়ে ভালো, বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা জানালেন অর্থমন্ত্রী। দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় ঘটছে সাইবার হামলা, প্রযুক্তিগত সক্ষমতার সাথে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং এশিয়া কাপের শুরুতে হোঁচট, শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেটে হারল বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।